যদি এই বাক্যটাকেও সমাধান করতে শিখে যায় ন্যারেশন চেঞ্জ করা, তাহলে তার কাছে ন্যারেশন চেঞ্জ কোনো ব্যাপার না। আমরা ছোটবেলা থেকেই ছোট্ট ছোট্ট প্র্যাকটিস করি, তাহলে আমাদের প্রবলেমটা তৈরি হয়। কোনো ব্যাপার না, প্রত্যেকে মন দিয়ে আগে বোঝো। ওমা আমরা কি শিখছি? ন্যারেশন চেঞ্জ, তাই তো? আচ্ছা, খুব সহজ জিনিস। আচ্ছা, ন্যারেশন মানে উক্তি, চেঞ্জ মানে পরিবর্তন। এই উক্তি আবার দু রকম, একটা ডাইরেক্ট স্পিচ আর একটা ইনডাইরেক্ট স্পিচ। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসি। এই যে স্পিচটা রয়েছে, এই স্পিচটার নাম হলো ডাইরেক্ট। এই স্পিচটার নাম কি? এই যে স্পিচটা রয়েছে, এই স্পিচের নাম ডাইরেক্ট। আমরা কোথায় আসতে পারি? ইনডাইরেক্টে আসতে পারি। তাহলে আমরা ডাইরেক্ট থেকে কোথায় আসবো? ইনডাইরেক্ট। তাহলে ন্যারেশন চেঞ্জ মানে কি? ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে আসা। ইজ দ্যাট ক্লিয়ার? এবার আসি, ন্যারেশন চেঞ্জ করতে গেলে আসলে চেঞ্জ কোন কোন জিনিসের করতে হয়? এক নাম্বার চেঞ্জ করতে হয় পার্সন। কি চেঞ্জ করতে হয়? দু নাম্বার চেঞ্জ করতে হয় টেন্স। তিন নাম্বার চেঞ্জ করতে হয়, দেখো, পার্সনের চেঞ্জ করতে হবে, টেন্সের চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আর কি? এই দুটো জিনিসের ন্যারেশন চেঞ্জে পরিবর্তন হয়। কোন কোন জিনিস? পার্সন আর টেন্স। এবার আসি, মূলত ন্যারেশন চেঞ্জ করতে গেলে তোমায় কিন্তু সবার আগে জানতে হবে সেন্টেন্স। কি জানতে হবে? একটু ছোট্ট করে শিখে নাও। সেন্টেন্স কিন্তু দু প্রকার। ক প্রকার? স্যার কি করে দেখাচ্ছে। একটা হলো স্ট্রাকচারাল, আরেকটা হলো ফাংশনাল। মন দিয়ে বুঝবে বাবুরা। দেখো, গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার। কি কি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। আর ফাংশনালি সেন্টেন্স পাঁচ প্রকার তোমরা জানো। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, and finally exclamatory sentence. তাহলে ফাংশনাল সেন্টেন্স ক প্রকার বাবুরা? একটু জোরে বলবে। পাঁচ প্রকার। আর স্ট্রাকচারাল সেন্টেন্স ক প্রকার? তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ক্লাস 9-এ তোমাদের একটা অধ্যায় রয়েছে যেখানে সেন্টেন্স চিনতে হবে যে কোনটা কোন সেন্টেন্স। তুড়ি মেরে তোমরা চিনতে পারবে। ক্লাস 9-এ তোমাদের একটা অধ্যায় রয়েছে যেখানে সেন্টেন্স চিনতে বলা হয় যে সেন্টেন্স কোনটা কোন ধরনের সেন্টেন্স। তাহলে আমরা জানলাম সেন্টেন্স ক প্রকার বাবুরে? স্ট্রাকচারাল আর কি ফাংশনাল। স্ট্রাকচার মানে গঠন, গঠনগত দিক থেকে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আমি চিনবো কি করে? দেখো, যদি গ্রামাটিক্যালি আমি আসি, সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। নাম্বার 2, যে বাক্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ, এক বা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলা হয়। যে বাক্যে দুটি প্রিন্সিপাল ক্লজ এবং তার মাঝে বা সংযোগ স্থলে একটি কনজাংশনস থাকে তাকে বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ যৌগিক বাক্য। তাহলে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। বুঝতে পেরেছো? ঘন্টার মাথা বুঝতে পেরেছো? কিচ্ছু বুঝতে পারোনি, সবার মাথার ওপর দিয়ে গেছে। কারণ ম্যাক্সিমাম ছেলে মেয়েরা ক্লজের কথা শুনলেই দৌড়ে পালায়। তাহলে তোমাকে তাহলে চেনার উপায় কি? তুমি তো কিছু বুঝলে না, তাও তুমি করলো।
এবার মূল চেনার উপায় তোমাকে তো চিনতে হবে, কত সহজ দেখো। আমরা সবার আগে আসবো কম্পাউন্ড সেন্টেন্স চিনতে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? ফর থাকে, অ্যান্ড থাকে, কি থাকে? নর থাকে, বাট থাকে, অর থাকে, ইয়েট থাকে, সো থাকে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কার মধ্যে থাকবে? এগুলোকে বলা হয় কি জানো? কনজাংশন। কি বলে? ও শোনা স্যার, আপনি শেখাচ্ছেন ন্যারেশন চেঞ্জ, আবার চলে এসছেন এইখানে। সবটার সঙ্গে সবটা ওতপ্রোতভাবে জড়িত। এই কনজাংশনে আবার অনেক ভাগ আছে। ক প্রকার? 4 প্রকার। এ কি জ্বালায় পরিচিত। ব্যাপারটা এরকম, প্রথম ভাগের নাম কিমিউলেটিভ, কি বললাম? তারপরেরটা হচ্ছে অ্যাডভার্সেটিভ, কি বললাম? তারপরেরটা হচ্ছে অল্টারনেটিভ, কি বললাম? তারপরেরটা হলো ইলেটিভ, কি বললাম? এ কি জিনিস দাদা, এ কি জিনিস। আচ্ছা, উচ্চারণগুলো একটু ভয়ানক না? প্রত্যেকটাই পরীক্ষায় কাজে লাগবে। অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, তবেই তো তুমি আমার কাছে পড়তে এসছো, নতুন কিছু শিখবে, নতুন কিছু জানবে। তাহলে এই এতগুলো কনজাংশনের মধ্যে এগুলো কিন্তু ভাগ, তোমাকে এত কিছু জানার দরকার নেই। তুমি শুধু দেখবে যে বাক্যটার মধ্যে ফর আছে, অ্যান্ড আছে, নর আছে, বাট আছে, অর আছে, যে কোনো একটা আছে কিনা। এবার তুমি এতগুলো শব্দ মনে রাখবে কি করে? আচ্ছা, প্রত্যেকটা প্রথম অক্ষর নাও তো। এফ এর প্রথম অক্ষর, ফরের এ, এবার কি আসছে? অ্যান্ড, আমি শাহরুখ খানের ফ্যান, তাহলে হলো ফ্যান, বি ও ওয়াই এস। তাহলে এই ফ্যান বয়েস কথাটি মনে রাখতে পারলে তোমার এগুলো মনে থাকবে কিনা? এফ এ, এফ কি হয়? ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো, যে কোনো একটা থাকলে কোন সেন্টেন্স হবে রে বাবু? কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এবার চলে আসি কমপ্লেক্সে। কমপ্লেক্সে কি কি থাকবে? কমপ্লেক্সে থাকবে WH ওয়ার্ড। WH ওয়ার্ড মানে কোনগুলো আমরা জানি? হু, হোয়াট, ওয়্যার, হুজ, হুইচ, তাই তো? তারপর আর কি আছে? ওয়েন। তারপরে এখানে হাউটা ব্যতিক্রমী, ওয়াই। এগুলো সবকটা কি? WH ওয়ার্ড। এগুলোর মধ্যে যে কোনো একটা থাকবে। আর কি থাকতে পারে? আর থাকতে পারে ইফ, কি থাকতে পারে? অথবা বিকজ, এগুলো থাকতে পারে, অথবা অ্যাজ, অথবা দো, এগুলো, অথবা দ্যাট, এইগুলো যে কোনো একটা থাকবে। তাহলে এগুলো যে কোনো একটা থাকলে কোন সেন্টেন্স হবে? আর এই দুটোর একটাও নেই, তাহলে কোন সেন্টেন্স হবে? চেনা কোনো ঘটনা নয়। এক্ষুনি প্রমাণ দিই, তোমাদের বইটা বের করো, পাঠ্য বইটা বের করো, আমি প্রমাণটা দিয়ে দিই যে তোমরা সেন্টেন্স চিনতে পেরে গেছো কিনা। তোমাদের বইতেই আছে। বের করো পৃষ্ঠা নাম্বার, অর্থাৎ পেজ নাম্বার 31, 31। আগে পরে লিখবে, আগে বের করো, টুকতে আসুনি এখানে। বের করো পেজ নাম্বার 31। বের করেছো? এক্সারসাইজ নাম্বার 6। দেখো সেখানে বলেছে আইডেন্টিফাই দ্য ফলোইং সেন্টেন্স অ্যাজ সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড। তোমাকে শুধু চিনতে হবে, তাতেই পরীক্ষা একটা নাম্বার দেবে। প্রথম সেন্টেন্সে আছে হি ইজ টু টায়ার্ড টু ওয়াক। আচ্ছা, এই বাক্যের মধ্যে ফ্যান বয়েজ এর কিছু আছে? আচ্ছা, এই বাক্যের মধ্যে WH ওয়ার্ড আছে, ইফ আছে, দ্যাট আছে, তোমার অ্যাজ আছে, দো আছে, তাহলে কোন সেন্টেন্স? জোরে বলি। নাম্বার 2। আরে পরের বাক্যে তো পেয়ে গেছে, আমার নানা লুকিয়ে বসে আছে, হু। হু কোন সেন্টেন্স? আরে এই দেখি স্কুলে ঘন্টার পর ঘন্টা বোঝানো হয়, আর আমরা কমিউনিটি বুঝলাম 20 মিনিট 5 মিনিট সময় লেগেছে মজা করে। আমরা নতুন জিনিস শিখেছি। কনজাংশন ক প্রকার? 4 প্রকার। যাকে তাকে জিজ্ঞাসা করব কি কি? কিমিউলেটিভ, এর বাংলা মানে ক্রমবর্ধমান। অর্থাৎ আমরা যখন সেন্টেন্স ট্রান্সফর্ম করব তখন জানতে হবে অ্যাডভার্সিটি মানে বৈপরীত্য, মানে বিপরীত। যেমন লোকটি
গরিব কিন্তু সৎ, দ্য ম্যান ইজ পুয়ার বাট অনেস্ট, এটা অ্যাডভার্সেটিভ, লোকটার গুণটা দুরকম না, লোকটা বড় লোক কিন্তু নির্দয়ী, দুটো দুরকম আলাদা না। এবার কি আসছে অল্টারনেটিভ, হয় এইটা নয় ওইটা, বিয়ে বাড়িতে গেলে হয় মাটন নয় চিকেন, যারা হাহু তোরে তারা দুটোই খাবে, তাই না? হয় মাটন নয় চিকেন, তাহলে ইদার অর নিদার নর, এগুলোকে বলে অল্টারনেটিভ। আর একটা কি ইলেটিভ, মানে সিদ্ধান্তমূলক, আজকে বৃষ্টি হচ্ছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি স্কুলে যাব না, সিদ্ধান্তমূলক কনজাংশনকে বলা হয় ইলেটিভ। যেমন সো, কি সো, যে ইট ইজ রেইনিং টুডে সো আই উইল নট গো টু স্কুল, সো একটা ইলেটিভ কনজাংশন। আমরা আরো ডিটেলে বুঝবো, খুব কঠিন জিনিস কি এইগুলো। এরপরে আসি, প্রিয়ম রোট আ লেটার, এই যে নানা বসে রয়েছে, কে? ওহো, এরপরে এরপরেরটা বলো তো দেখি, বিং ইল, সিম্পল হয় না, সিম্পল কি, ওকে। এরপরে শি টোল্ড মি, এই যে আমার ঠাকুমা বসে রয়েছে, দ্যাট, কে? তাহলে কোন সেন্টেন্স? ও সোজা না কঠিন। এরপরে আসি, এরপর একটা, আরে আবার এই যে আমার পিসি অ্যান্ড বসে রয়েছে, কে? কঠিন। একটু আগেই যারা মনে করছিল মা দাদা কি বলছে, যে বাক্যে প্রিন্সিপাল ক্লজ থাকে সেই বাক্যে ওর মধ্যে, ও বাবা আমার দ্বারা ইংরাজি হবে না বাবা, আমি পারবো না, তারা এখন গলগল করে বলছে কোনটা কোন সেন্টেন্স। আসলে পড়াশুনোটা তোমাদের মতন করে করাতে হবে। আমি আমার পাণ্ডিত্য জাহির করতে লিখলাম খাতায় নোট, সিম্পল সেন্টেন্স কাকে বলে লেখো, লেখালাম, তোমরা লিখলে বাড়ি গিয়ে পড়লে না। এর থেকে সহজ উপায় আছে এটাই। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারাল ক প্রকার বলে দিলাম, কিভাবে চিনবে সেটাও বলে দিলাম। এবার আসি ফাংশনাল সেন্টেন্স, অ্যাজারটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সের আবার দুটো ভাগ আছে, একটা হ্যাঁ বোধক, আরেকটা অ্যাফার্মেটিভ যেটাকে হ্যাঁ বোধক বলছি, আরেকটা কি বাবা, নেগেটিভ। আচ্ছা, এই যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্সের অধিকাংশ চিহ্ন দিয়েই চেনা যায়। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি থাকে তোমরা জানো? ল্যাংচা বোদে, মানে এই বাক্যের শেষে ল্যাংচা বোদে চিহ্ন আছে কিনা? তাহলে এই ধরনের বাক্যকে এক্সক্লেমেটরি। আমরা কোনো মেয়েকে দেখলাম, দারুণ দেখতে, এই ব্যাপারটা, এটাকে অবাক হচ্ছি তো, একটা তুই বাড়িতে লালা লালা করে ঘুরছিস, হঠাৎ দেখলো সাপ এসে হ্যালো, তুই কি করবি? সো ইট ইজ কল্ড অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, ক্লিয়ার? আচ্ছা, এবার অপটেটিভ সেন্টেন্স, গুড মর্নিং, হ্যাপি বার্থডে টু ইউ, তাই তো? মে গড গিভ ইউ বাম্বু, মানে ভগবান তোমার বাঁশ দিক, আজকাল সবাই তাই বলে, আলটিমেট তাই বলে। তাহলে মে গড ব্লেস ইউ, তাহলে এই অপটেটিভ সেন্টেন্স অধিকাংশ মে দিয়ে শুরু হয়। এই দেখেছো হতচ্ছাড়া পোলাপান, মে না মে না মে মে, আমি মে দিয়ে শুরু, বাহ। এই অপটেটিভ সেন্টেন্সে কি থাকে? মে। কি থাকে শোনা, বলো? মে। আচ্ছা, আর কেমন গুড মর্নিং, হ্যাপি বার্থডে, মানে এগুলো ইচ্ছে বা প্রার্থনা, ইচ্ছে বা কি উইশ করা, প্রে করা। যেমন উইশ করতে গেলে আমরা গুড মর্নিংটাকে উইশ করি না, গুড মর্নিং দাদা, গুড মর্নিং, মর্নিং, আচ্ছা দাদা হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। তো এগুলো সমস্ত কি অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কাস্তে বোদে, এমা ভালো আছিস, প্রশ্ন করছি। আবার ইন্টারোগেটিভ দু প্রকার, একটা ইয়েস নো কোশ্চেন, একটা WH কোশ্চেন, যাক বেশি ডিটেলে যাচ্ছি না। ইম্পারেটিভ সেন্টেন্স কি, গেটটা খোল, আমি তোকে কি করলাম, অর্ডার করলাম, শোনো মাসের মাইনে মাসে দিয়ে দিও, এটা অনুরোধ করলাম। আর এটা কি বললাম, আদেশ, উপদেশ, দেখো এই বয়সে প্রেম ভালোবাসায় জড়িও না, এটা কি হলো, উপদেশ। তাহলে আদেশ, উপদেশ আর অনুরোধ থাকলে কোন সেন্টেন্স? তাহলে বাকি যেটা পড়ে থাকবে, আমি ভালো ছেলে, রাম ভাত খায়, মদনদা বিড়ি খায়, এগুলো কোন সেন্টেন্স? মানে যেগুলো বিবৃতিমূলক বাক্য। তাহলে অ্যাজার্টিভ সেন্টেন্সের বাংলা মানে কি? বিবৃতিমূলক বাক্য। এর আবার দু রকম আছে, ওমা কি কি? একটা হ্যাঁ বোধক, একটা কি
তাহলে সেন্টেন্স চেনা কোনো ঘটনাই না। ল্যাংচা বোধে, কাস্তে বোধে, মেয়ে দিয়ে শুরু, আদেশ, উপদেশ, অনুরোধ, তাছাড়াও আমরা ন্যারেশন চেঞ্জ করতে করতে সেন্টেন্স বুঝে যাব। তাহলে গেল, এখানে বলেছি সেন্টেন্সেরও একটা ভালো জ্ঞান থাকা প্রয়োজন। আমরা ভালো কি একেবারে গভীরে জ্ঞান নিয়ে নিলাম। এবার আসছে পার্সেন্ট চেঞ্জ। কি চেঞ্জ করব? পার্সেন্ট। তার আগে আমি একটু টেন্সে যাই। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের আলাদা আলাদা ন্যারেশন চেঞ্জ আছে, তবে তার একটা মাদার রুল আছে। সমস্ত সেন্টেন্সের একটা টেন্সের পরিবর্তনের নিয়ম এক। কেমন? টেন্স পরিবর্তন করতে গেলে তোমার একটা ডায়াগ্রাম মনে রাখতে হবে। ডায়াগ্রামটা আমি আগে করিনি, সবাই আমার সঙ্গে করবে। আচ্ছা, ডায়াগ্রামটা এরকম। বানান, বাংলা বানান দেখিস একটুখানি আমার। শুধু সব দিক থেকে নয়। সুন্দর করে লিখে নাও। কার ঘুম পাচ্ছে? কথা বলিস না। লিখে নে তোরা এটা। নীলাঞ্জনা পজ কর তো হালকা, পারবি তো? পারিস? একটু এই দিকটা তোমরা আগে দেখতে পাচ্ছিলে না, খানিকটা আমি আবার কিন্তু লিখে দিলাম, তোমরা বুঝতেই পারবে এবার। এবার একটুখানি বলি, পার্সেন্ট টেন্স, তার সঙ্গে সঙ্গে কিন্তু টেন্স এবং টাইমটাও এখানে বুঝতে হবে, সেটা আমি বোঝাবো, সবটাই বোঝাবো। আর বলেছি টেন্সের ক্ষেত্রে এই ছকটুকু মনে রাখতে। এক নাম্বার যদি আর ভি, এবার তুমি বুঝতে পারছো আর ভিটা কি, আর এসটা কি, পরিবর্তিত আর এস কি, তার জন্য ওপরে একটু তাকাতে হবে। আমি একদম শুরুতে একটা এক্সাম্পল লিখেছিলাম, দীপ সেইড টু মি,
কমা দিয়ে আবার ইনভার্টেড কমা শুরু, কথাটা ইনভাইটেড কমা নয়, কথাটা ইনভার্টেড কমা শুরু হয়েছে। তো যেই বাক্যটা ইনভার্টেড কমার ভেতরে আছে তাকে আমরা বলি রিপোর্টেড ভার্ব, সরি রিপোর্টেড। তাহলে যেটা ভেতরে আছে সেটাকে আমরা কি বলি? রিপোর্টেড স্পিচ। কি বলি বন্ধুরা? এটাকে সংক্ষেপে আমরা বলতে পারি কি? আরএস। আর যেটা বাইরে আছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। কি বলে বন্ধুরা? জোরে বলি। এই রিপোর্টিং ভার্বকে সংক্ষেপে আমরা কি বলতে পারি? আরভি। তাহলে বুঝতে পেরেছো এখানে আরভি কোনটা, এই বাইরের অংশটা, আরএস কোনটা, ভেতরের অংশটা। পাল্টায় কোনটায়? ভেতরেরটা। বাইরেরটা তেমন কোনো পরিবর্তন হয় না, তবে সেন্টেন্স ভেদে মানে টেন্সগত দিকে পরিবর্তন হয় না। ভালো করে বুঝে নাও। তাহলে যদি এইটা পাস্ট টেন্সে থাকে আর ভেতরে যদি অ্যামিজার থাকে তাহলে পরিবর্তন হয়ে গিয়ে কি হয়? ওয়াজ ওয়্যার। একই রকম ভাবে ওয়াজ ওয়্যার থাকলে পরিবর্তন হয়ে গিয়ে কি হয়? হ্যাড বিন। একই রকম ভাবে হ্যাভ হ্যাজ থাকলে পরিবর্তন হয়ে গিয়ে হ্যাড। একই রকম ভাবে পাস্ট টেন্স, দুপাশেই পাস্ট টেন্স থাকলে হ্যাড প্লাস ভি3 অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। শ্যাল বা উইল থাকলে উড হয়। ক্যান বা মে থাকলে কুড মাইট হয়। চিরসত্য কথা বা অভ্যাসগত কাজ হলে আনচেঞ্জ অর্থাৎ পরিবর্তন হয় না। প্রেজেন্ট অথবা ফিউচার মানে এইটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, যে কোনো টেন্সে থাকলে পরিবর্তন হবে না। তবে এখানে দেখো ওয়াজ ওয়্যারের পাশে আমি জন্মবাদে লিখে দিয়েছি। কেন লিখিয়েছি? সবটাই কারণ ধরে ধরে বোঝাবো, কোনো চাপ নেই, আমি বুঝিয়ে তবেই ছাড়বো। একটুখানি আমার কাছে তো টোটাল নিয়মটা রয়েছে। টেন্স আমরা বুঝে গেছি, সেন্টেন্স আমরা বুঝে গেছি, এবার আসবে পার্সন। এই পার্সন করতে গেলে আগে একটুখানি ওপরে প্রবলেমে যেতে হবে। দেখি না, আমরা এটা সবাই জানি, ছোটবেলা থেকে সবাই জানি যে সেইড টু থাকলে বাপু টোল্ড হয়। সেইড টু থাকলে কি হয়? তবে কোন সেন্টেন্সে হয়? সেটা অ্যাজার্টিভ সেন্টেন্সে হয়, বাকি সেন্টেন্সে কিন্তু হবে না। কি করে বুঝবো? করতে করতে অটোমেটিক বুঝতে পারবে। এই বাক্যের শেষে কি জিজ্ঞাসাবোধক চিহ্ন আছে? ল্যাংচা বোধে আছে? নেই, তাহলে এটা অ্যাজার্টিভ সেন্টেন্স। ভালো করে বুঝে নাও। তাহলে সেইড টুর পরিবর্তে টোল্ড হলো, পড়ে আছে কে? মি। ও মানে যদি শুধু সেইড থাকে তাহলে কি হবে? সেইডই হবে, কোনো সমস্যা নেই। এই ইনভার্টেড কমা তুলে আমাকে লিখতে হবে কি? দ্যাট। কোন ধরনের সেন্টেন্সে? অ্যাজার্টিভ সেন্টেন্সে। শুধু অ্যাজার্টিভ সেন্টেন্স না, দ্যাট কিন্তু অ্যাজার্টিভ সেন্টেন্সেও হয়, অপটেটিভ সেন্টেন্সেও হয়, ওকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সেও হয়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে? ইউ। তাহলে আমাকে কি করতে হবে? দেখি, পার্সন পরিবর্তন শিখতে হবে। যদি ইনভার্টেড কমাটা ইউ দিয়ে শুরু হয়, আবার অনেক সময় ইনভার্ট কমাটা আই দিয়েও শুরু হয়। যদি ইউ দিয়ে শুরু হয় তাহলে দ্বিতীয় দিকে তাকাবো। দেখো এখানে দুটো আছে, একটা দীপ আর একটা মি, তাই না? দুজন। আর যদি ইনভার্টেড কমাটা আই দিয়ে শুরু হয় তাহলে প্রথম দিকে তাকাবো। তাকে আমি কি লিখতে পারি? ছেলে হলে হি, মেয়ে হলে সি, অনেকে হলে দে। একসাথে উচ্চারণ করবে না কিন্তু, হ্যাঁ, তাহলে খুব খারাপ শোনাবে। হি থাক। আর তুমি কি কি লিখতে পারো? আই লিখতে পারো, উই লিখতে পারো। ব্যাপারটা হলো এখানেও একটা ছোট্ট জিনিস গ্রামার শিখতে হয়। বাক্য শুরু হয় সবসময় এইভাবে। কি হয়? হয় আই দিয়ে শুরু হয়, নয় ইউ দিয়ে শুরু হয়, নয় হি দিয়ে শুরু হয়, নয় সি দিয়ে শুরু হয়, নয় দে, নয় উই। এগুলো দিয়ে তো বাক্য শুরু হয়, তাই না রে বাবা? কিন্তু এগুলো ভার্বের আগে থাকে। কোথা থাকে? আগে। আর যেগুলো ভার্বের পরে থাকে সেগুলো কি হয়? হয় মি হয়, নয় হিম হয়, তাই না? নয় হার হয়, নয় দেম হয়, নয় তারপরে তোমার আস হয়। এগুলো দিয়ে ভার্বের পরে থাকে। যাই হোক, তাহলে এখানে ইউ থাকলে কোন দিক তাকাচ্ছি? দ্বিতীয় দিকে। আই থাকলে কোন দিক তাকাচ্ছি? প্রথম দিকে। একটু মানে বুঝি। দীপ বলেছিল আমাকে, তুমি, তুমি মানে কে? আমি না, আমাকে বলেছিল। তাহলে ইউ এখানে মি আছে, তাহলে এখানে লিখবো কি? তাহলে দীপ আমাকে বলেছে, ইউ থাকলে দ্বিতীয় দিকে তাকায় আই হয়ে গেল। অয়ার আছে, আচ্ছা ওয়াজ ওয়ার থাকলে কি লিখতে হয়? খুব কঠিন জিনিস এগুলো। পড়ে আছে কে? আবার এগো। মি মানে কে? দীপকে না, দাঁড়াতে হবে। যদি মি থাকে
অথবা মাই থাকে। আচ্ছা মি আর মাইটা কোথা থেকে এসছে? আই থেকে না? তাহলে আই থাকলে কোন দিক তাকাতাম? তাহলে মি এন্ড মাই থাকলে কোন দিক তাকাবো? ভালো কথা। মাই থাকলে ছেলে হলে হিজ, মেয়ে হলে হার। আর সরি, এটা মি আছে না, মি হলে ছেলে হলে হি, মেয়ে হলে হার, আর মাই থাকলে হিজ আর হার। সহজ জিনিস। তাহলে এখানে মি আছে, দীপ ছেলে, তাহলে কি হবে? হিম হবে। পড়ে আছে কে? হোয়েন। আচ্ছা আবার কে এসছে? আই। তাহলে আই থাকলে কোন দিক তাকায়? প্রথমে। দীপ কি? ছেলে, তাহলে কি লিখবো? এটা কোন টেন্স মা? পাস্ট টেন্স। তাহলে দুপাশে পাস্ট টেন্স থাকলে কি হয়? হ্যাড প্লাস V3। তাহলে এখানে কি লিখবো? হ্যাড। নট বসে থাকবে, আর ওয়ান্টেড V3 কি? ওয়ান্টেড সালমান খান। পড়ে আছে কে? টু। পড়ে আছে কি? বি। পড়ে আছে কি? কল্ড। এইবার আবার দাঁড়াতে ইয়েস্টারডে। এগুলো তোমরা জানো, তোমাদের বইতেও লেখানো আছে। নাও থাকলে দেন হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়। তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখবে সুন্দর করে লেখানো আছে দ্য নেক্সট ডে হয়। আর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, দি প্রিভিয়াস ডে হয়। আরো অনেক আছে, তোমাদের বইতে আছে। এখানে আমি কি লিখবো? দি প্রিভিয়াস ডে। একটু ভেবে দেখো, এত বড়টা আমরা করলাম, খুব কি কঠিন লেগেছে? তবে এই একটা সলভ করতে গেলে এত কিছু জানতে হয়েছে। ঘটনাই না, জল ভাত কিছুই না, ভাবো কিচ্ছু নাই। এরপরে তুমি যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমার কাছে আরো সহজ হয়ে যাবে। অবশ্যই আমরা প্র্যাকটিস করব, অবশ্যই করব। ঠিক আছে, আগে লিখে নাও সুন্দর করে। বন্ধ দিস, ভালো করেছিস। এই দুটো, এই তিনটে এক্সাম্পল আমরা সলভ করব। আমাদের রুলস জানা আছে। একটা দামরা মতন করলাম, এবার ছোট্ট দেখে একটা ছোট তিনটে করব। ঠিক আছে, কত সহজ দেখি। আচ্ছা রাহুলের জায়গায় রাহুল বসবে, আমার সঙ্গে তোরা বল না। হ্যাঁ বলতে হয় না, উত্তর বল। সেটুর জায়গায় হবে কি? সেটুর জায়গায় বাবা বাবা। আর হারের জায়গায় ইনভার্ট কমা তুলে কি হবে? বাবা বাবা। আই থাকলে কোন দিক তাকায়? কারণ আইটা একের মতো দেখতে। তাহলে রাহুল সি হবে। কে বললো? আচ্ছা ওরা হি আর সি বুঝতে পারছে না, তাহলে ওদের কি সমস্যা? দুচোখ ধার, কি সমস্যা? তাহলে হবে কি? এটা হি। আচ্ছা হ্যাভাস থাকলে কি হয়? লিখলাম। পড়ে আছে কে? ইনভাইটেড। এইবার আবার একটু শিখতে হবে। দেখো এই ইউটা কিন্তু ভার্বের পরে আছে। কার পরে আছে? তাহলে ইউ যদি ভার্বের পরে থাকে, তাহলে ছেলে হলে হিম হবে, মেয়ে হলে হার হবে, আমি হলে মি হবে, উই হলে আস হবে, দে হলে দাম হবে। ইন্টারেস্টিং, কঠিন খুব। তাহলে এখানে ইউ মানে কোন দিক তাকাবে? তাহলে কি আছে? তাহলে এখানে কি লিখবো? হারি লিখবো, কোনো চেঞ্জ হবে না বুঝে। টু। আচ্ছা মাই থাকলে কোন দিক তাকায়? মাই থাকলে প্রথম দিকে। রাহুল কে? তাহলে ছেলে হলে আমরা কি লিখতাম? হিজ। পড়ে আছে কে? বার্থডে। যা আছে তাই নাও, শেষ। আর মনে রাখো ন্যারেশন চেঞ্জে যেই চিহ্নেই প্রশ্ন থাকুক উত্তর কিন্তু ফুল স্টপ হবে। আমার তুমি কিন্তু কিচ্ছু বুঝতে পারবা না, কেন জানো? তুমি কীর্তনের মাঝে এসছো, শুনে বাকি কীর্তন শুনুনি। ঠিক আছে, আর মিস করবে না, টাইমলি আসবে। আচ্ছা রিতম সেটুর জায়গায় কি হচ্ছে? যা আছে তাই। ইনভার্ট কমা তুলে কি লিখবো? আই থাকলে কোন দিক গো? রিতমের দিকে। রিতম ছেলে অবশ্যই। আচ্ছা উইল থাকলে কি হয় গো? শ্যাল উইল থাকলে কি হয়? উড। গো যা আছে তাই। দেয়ার টুমরো থাকলে কি হয়? দ্য নেক্সট ডে। এগুলো কোথায় আছে? করিয়েছি একটু আগেই। এইবার একটু থামবা।
এতদিন আমরা দেখেছি এখানে সেইড সেইড সব পাস্ট টেন্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকলে, অর্থাৎ এখানে যদি উইল সেও থাকতো তাহলে যা আছে তাই লিখতে। ইনভার্ট কমা তাহলে কি আই থাকলে কোন দিক? প্রথমে কে আছে, তাহলে হবে কি এনি টেন্স, যে কোনো টেন্স আনচেঞ্জড, বদলাবে না। তাহলে এখানে আই আছে এম, আর অ্যামিজার থাকলে আমরা কি করতাম? ওয়াজার করতাম, কিন্তু এখানে করা যাবে না, কারণ দাড়িপাল্লার মতন। দাড়িপাল্লায় কি, যদি এই পাশে 10 কেজি থাকে তাহলে এই পাশে 10 কেজি মেটেরিয়াল দিতে হয়, তাই না? তাহলে এই পাশে পাস্ট টেন্স থাকলে এই পাশেও পাস্ট টেন্স করতে হয়। তাই জন্য এখানে অ্যামিজার ছিল, পাস্ট টেন্সে ওয়াজার করেছি। এখানে ওয়াজার ছিল, হ্যাড বিন করেছি। হ্যাভ ছিল, হ্যাড করেছি, কিন্তু এখানে তো পাস্ট টেন্স নেই। তাহলে এখানে কি করব? সি এর পরে কি এম হয়? প্রেজেন্ট টেন্সে সি এর পরে কি হয়? ইজ হয়। কিন্তু টেন্স কি বদলেছে? একই, যা আছে তাই। কঠিন? এই হলো অ্যাজার্টিভ সেন্টেন্সে মাঝে মাঝে বাঁধবে, দু একটা আটকাবে, স্যার তোমায় করে দেবেন। আমরা যারা অনলাইন ক্লাসেস করাচ্ছি তাদেরকে প্র্যাকটিস করাবো প্রত্যেককেই, কিন্তু থেমে থাকলে চলবে না।